নমস্কার, দেখছেন বাংলা জাগো। সাফ কথা নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনই সাফ কথাতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনাদের সামনে আসি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেটা হচ্ছে প্রত্যেকবারেরই যখন কোনো নির্বাচন আসে, সেই নির্বাচনের আগে আগে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয় এবং বেশ কিছু স্টিং অপারেশন করা হয় এবং তার আগে সেই সমস্ত ভিডিও নিয়ে জোর বিতর্ক চলে। এবারের এই যে ২৬-এর বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, প্রথম দফার নির্বাচন রয়েছে ২৩ তারিখ, আর তার আগেও বঙ্গ মানুষের মনে এই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছিল যে এবারের এই বিধানসভা নির্বাচনের আগে তেমন কি কোনো স্টিং অপারেশন হবে, তেমন কি কোনো ভিডিও ভাইরাল হবে। সেই ছবি আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যেই হুমায়ুন কবির তার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা জাগো, প্রথমেই আপনাদেরকে বলে রাখবো, কিন্তু সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে? এই ভিডিওতে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির তিনি ডিল করছেন। কি ডিল? সেটা হলো যে এই বিধানসভা নির্বাচনে তিনি মুসলিম ভোটাররা তাদেরকে প্রভাবিত করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তাকে এই বিধানসভা নির্বাচনে হারানোর জন্য তিনি ষড়যন্ত্র করবেন এবং এই ষড়যন্ত্রের জন্যই তিনি ১,০০০ কোটি টাকার একটা ডিল করছেন এবং তিনি প্রথমে চেয়েছেন এক্ষেত্রে ৩০০ কোটি টাকা। তার এই বড় অঙ্কের টাকা প্রয়োজন এই মুসলিম ভোটটাকে প্রভাবিত করার জন্য এবং সেই সমস্ত বিষয় নিয়েই আমরা কথা বলবো। এবারে এই বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট কতটা ফ্যাক্টর হতে চলেছে, হুমায়ুন কবির তাঁর এই ষড়যন্ত্র নিয়ে কথা বলবো। দেখছেন বঙ্গযুদ্ধ ২০২৬। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনাতে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। প্রথমেই আলাপ করি দেব তাদের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক মাঝি। বাংলা জাগোয় আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুজিত কুমার পাতবারি, আপনাকেও স্বাগত বাংলা জাগোতে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বিজেপির মিডিয়া প্যানেলিস্ট অমলেন্দু দত্ত, আপনাকেও স্বাগত বাংলা জাগোতে। বঙ্গযুদ্ধ ২০২৬-এর আলোচনা আমরা শুরু করব। দেখুন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের সময় সেই সময়কার যে রাজনৈতিক পট পরিবর্তন ছিল এবং তারপর আজকের ২০২৬-এর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে অনেকটাই। এক্ষেত্রে এসআইআর এবারের এই বিধানসভা নির্বাচনের আগে আমরা হতে দেখলাম এবং সম্প্রতি হুমায়ুন কবির তার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরাল হতেও আমরা দেখলাম এবং সেখানেই তিনি কিনা ষড়যন্ত্র করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য, মুসলিম ভোটারকে প্রভাবিত করার জন্য এবং ১,০০০ কোটি টাকার ডিল তিনি করছেন। আপনাদের সেই ভাইরাল ভিডিও তো অবশ্যই দেখাবো, তবে প্রথমেই দেখাই আপনাদেরকে যে সেই ভাইরাল ভিডিওটা কি বলেছেন হুমায়ুন কবির তাতে। দেখুন। मेरा को और वोट डालो, मैं वहाँ चीफ मिनिस्टर जो ही बनेगी, मेरा को निर्णायक भूमिका मेरा निर्णय चाहिए, मेरा हाथ पर आएगी तो मैं अगले दिन चीफ मिनिस्टर जो होगी वो हिंदू लोग की होगी। मेरा कोई टारगेट नहीं है चीफ मिनिस्टर बनना, लेकिन जो लोग बनेगी उनको मेरा पास 80-90 294 से 80-90 मेरे पास रहेगी, तो मैं अगले दिन वो चीफ मिनिस्टर को सपोर्ट देने के लिए मैं ये एजेंडा रखूँगी। देगी कोई दिक्कत नहीं, मैं ममता को किसी कीमत में नहीं आना चाहिए, पैसा चाहिए। मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। वो जो टीएमसी वाला जो है सत्ता में है वो पैसा ज़्यादा नहीं देते, लेकिन आज के दिन में जो नया मेरा मुसलमान को जो उम्मीदवार खड़ा करेगी वो सब शिक्षित लोग होगी, स्वच्छ भावमुक्ति होगी, मुसलमान को पास उनको ज़्यादा इम्पोर्टेंस भी है, लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये आपका लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1,000 मिलेगा तो बहुत, मतलब ज्यादा नहीं बोलूंगा मैं आपको। मेरा आज के दिन में आपको ये भरोसा दे रहा है, जो मेरा पास 1,000 रुपया आप देगी तो आपको पूरा फायदा मिलेगी। आज मेरा ये भी आपको एग्रीमेंट करके देंगे,
जो मेरा सीट तो 70-80 होगी, आपको 100 से 120 तक पहुंच जाएगी, तो ममता बनर्जी वो 100 से नीचे रहेगी। तो मैं साफ साफ चुनाव को बाद लोगों को समझाएगी, जो सेंट्रल में बीजेपी है, इनको 3 टर्म्स जो ममता बनर्जी था, कोई डेवलपमेंट नहीं हुआ मुसलमान के लिए, कोई डेवलपमेंट बंगाल में नहीं है। 100 का गारंटी दिया, जो 100 दिन का जो काम लेबर का, वो भी पैसा अभी तक नहीं मिला ठीक ठाक से। सारे ये मुसलमान मेरा ऊपर पूरा भरोसा करेंगे, आपको याद दिलाते हैं। দেখুন, এই ভিডিও আপনাদের সামনে রাখলাম, তবে এই ভিডিওর সত্যতা বাংলা জাগো যাচাই করেনি। তবে এটাই স্বাভাবিক যে রাজ্যে পশ্চিমবঙ্গে 30% মুসলিম ভোট ব্যাংক রয়েছে, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই যে নজর এই মুসলিম ভোট ব্যাংকেই হবে, সেটাই স্বাভাবিক। আমি এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র, তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক মাঝি আমার সঙ্গে রয়েছেন। কৌশিক বাবু, এই যে মুসলিম ভোট প্রভাবিত করছেন হুমায়ুন কবির এবং তিনি 1000 কোটি টাকা ডিল করছেন, তিনি বলছেন যে প্রত্যেক ভোটার পিছু 3 থেকে 4 কোটি টাকা করে লাগবে। আপনাদের এগেইনস্টেই এই ষড়যন্ত্র করছেন বিজেপির সঙ্গে, কি বলবেন? হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে বহিষ্কার করেছিলেন তখনই আমাদের কাছে পূর্বাভাস ছিল, দলের কাছে এই খবর ছিল যে হুমায়ুন কবির গোপনে গোপনে বিজেপির সঙ্গে একটা চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলবার জন্য, এবং ওর গতিবিধির উপর আমাদের সম্পূর্ণ নজর ছিল। এবং পরবর্তীকালে আমরা যেটা অনুমান করেছিলাম সেটা বাস্তবে পরিষ্কার হচ্ছে, এবং বিজেপি একটা ওকে নিয়ে যে চক্রান্ত করছিল সেই চক্রান্তও পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, বাংলার মুসলমানরা হুমায়ুন কবিরের মতো স্বার্থপর নয়। বাংলার যারা মুসলমান তারা জানে যে কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে কিভাবে নির্যাতন করছে এই গত 12 বছর ধরে বিজেপি সেন্ট্রালে ক্ষমতায় আসবার পর থেকে। পশ্চিমবঙ্গে তারা শুধুমাত্র পেরে উঠছে না মুসলমানদের উপরে অত্যাচার করতে, তার কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা হতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকার গত 15 বছর ধরে সব ধর্মের মানুষদের জন্য তিনি সমানভাবে কাজ করে চলেছেন। সেখানে হিন্দুদেরও যে গুরুত্ব দেওয়া হয় সেখানে মুসলমানরাও সেই গুরুত্ব পায়। সেখানে শিখ বা খ্রিস্টান অন্য ধর্মেরও যারা বসবাসকারী তারা সকলেই সমান, সংবিধানের অনুযায়ী মত অনুযায়ী যে সবার সমান অধিকার, সবার ধর্মচারণের সমান অধিকার, এটা পশ্চিমবঙ্গে পালিত হয়। পশ্চিমবঙ্গে বিজেপি 2016 সালের পর থেকে একটু একটু করে যখন প্রাসঙ্গিক হতে শুরু করলো, ওরা চরমভাবে তৃণমূল কংগ্রেসকে একটা দোষারোপ করবার চেষ্টা করতো যে তৃণমূল কংগ্রেস নাকি মুসলিম তোষণকারী দল, কিন্তু আদতে এই যে ওদের কথাবার্তা সেগুলোর ধোপে টেকেনি। প্রত্যেকটা নির্বাচনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানরা সমানভাবে ভোট দিয়েছে, এবং বিজেপি প্রতিটা নির্বাচনেই পর্যুদস্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। এই পর্যুদস্ত হওয়ার পর থেকেই বিজেপি কিন্তু চক্রান্ত চালাচ্ছিল, যেভাবেই হোক মুসলমানদের ভোটকে যদি বিভাজিত করা যায়, মুসলমান সমাজের মানুষকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া যায়, তাহলে বোধহয় বিজেপি আদতে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা লুটতে পারবে। আর সেটার জন্য তারা হুমায়ুন কবিরের মতো নেতাদেরকে ব্যবহার করেছে। এই হুমায়ুন কবির একটা সময় কংগ্রেস করতেন, তারপরে তিনি তৃণমূল কংগ্রেসে এসেছেন, তারপরে তিনি বিজেপিতে গেছেন, তারপরে আবার তিনি তৃণমূল কংগ্রেসে এসেছেন, এবং এখন বহিষ্কার হয়ে নিজের দল তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটকে কাটবার জন্য। আর সেটা যে তিনি করছিলেন সেটার বিজেপির মদতে এবং বিজেপির থেকে টাকা নিয়ে, সেটা আজকের ভিডিওয় পরিষ্কার হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমান জনগণদের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন যে আপনারা এই যুগের মির্জাফরদের চিনে নিন। এই যুগে এই হুমায়ুনরা হলো মির্জাফর, যারা মুসলমানদের সামনে একরকম কথা বলে আর মুসলমানরা যাতে বিপদে পড়ে সেই ব্যবস্থার বা সেই গুটি ভেতরে ভেতরে সাজায়। এদেরকে এই বিধানসভার নির্বাচনে আপনারা এমনভাবে জবাব দিন যে এই ধরনের লোকেরা যাতে রাজনীতি করতে আর সক্ষম না হয়, সেই
ব্যবস্থা আপনারাই করে দিন একেবারেই গণতান্ত্রিকভাবে। বোঝা যাচ্ছে। এবং এই যে হুমায়ুন কবির, তার যে ভিডিও ভাইরাল হয়েছে, তিনি সদ্যই তৃণমূল থেকে সেখান থেকে বহিষ্কার করার পর, সাসপেন্ডেড হওয়ার পর নতুন দল খুলেছেন জনতা উন্নয়ন পার্টি, জনতার উন্নয়ন করবেন বলে। পরবর্তীকালে আবার নাম চেঞ্জ করেছেন, সেটা যে আম জনতা উন্নয়ন পার্টি, জনতার উন্নয়ন তিনি হয়তো এইভাবে করতে চাইছেন কিনা জানি না। তবে এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সুজিত কুমার পাতওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত বাবু, এক সময় তো হুমায়ুন কবির আপনাদের দলেও দীর্ঘ 30 বছর ছিলেন। যেমনটা জানা যায় যে অধীর রঞ্জন চৌধুরীর ছায়াসঙ্গী হিসেবেও হুমায়ুন কবির দীর্ঘদিন কাজ করেছেন, এবং সেক্ষেত্রে আজকে দাঁড়িয়ে এই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে এই বড় সড় ষড়যন্ত্র করছেন, তিনি 1000 কোটি টাকার ডিল করছেন, আপনি কি বলবেন? নমস্কার, শুভ সন্ধ্যা আমার সঞ্চালক বন্ধুকে এবং আমার ছোট ভাই এখানে আছেন, তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন, এবং দর্শক মণ্ডলী। দেখুন, এটা আমাদের রাজনৈতিক চিন্তাভাবনার বাইরে। কারণ আপনি যেটা বললেন, হ্যাঁ, হুমায়ুন কবির 30 বছর তো আমাদের সঙ্গে ছিল, তারপর তৃণমূলে গেছে, বিজেপি গেছে, আবার তৃণমূলে এসছে, আবার নিজে দল করেছে। সেই জায়গাটা আজকে প্রশ্ন নয়। আজকের এই যে আপনারা ভাইরাল ভিডিও দেখালেন, আমরাও দেখলাম, বাংলার মানুষ দেখছে, এর সত্যতা যাচাই করেনি, সেটাও আপনি বললেন। ব্যাপারটা আজকের ওই মুখটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাংলার মানুষের কাছে বিজেপি তৃণমূল পরিষ্কারভাবে বলুক, এখানে আপনার মুসলমান হিন্দু ব্যাপার নয়, ব্যাপার বাংলার উন্নয়ন, বাংলার মানুষের রুটি রুজি কাবড়ার কি প্রশ্ন হয়েছে, রুটি কাবড়ার রুজির মানে খাদ্যবস্ত্র বাসস্থানের কি ব্যবস্থা নিয়েছে। আজকের এই 3টে টার্ম হয়ে গেছে মমতা ব্যানার্জি, কী পদক্ষেপ নিয়েছে। এরা তো বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এরা তো চাকরি চুরির দিকে আছে। এরা বাংলার ছাত্রবিরোধের জন্য কী করে সেইটা বলুক। আর হুমায়ুন কবির কী করবে সে তার বুঝে নিক, মমতা ব্যানার্জি তার দল তার বুঝে নেবে, বিজেপি কী করবে সেটা কংগ্রেস বলতে চায় না। কংগ্রেসের অভিমুখ পরিবর্তনের কথা আপনি বলছিলেন, মানুষের মোটিভটা ঘুরিয়ে নিচ্ছে। দুই দল এবং টাকার এপিডুপিট, বিজেপি এবং তৃণমূল এবং বিজেপি, হ্যাঁ, দুটা বাইনারি পলিটিক্স করছে। 23টা বিলে তৃণমূল সমর্থন করেছে কেন্দ্রের, অন রেকর্ড পার্লামেন্টে 23টা বিলে তৃণমূল সমর্থন করেছে বিজেপিকে। কেন শতাব্দীর মতো একজন এমপি, যিনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করছেন পশ্চিমবাংলা থেকে, 9 সাল থেকে, দেবের মতো একজন এমপি, তারা যখন ভোট হয় তখন বাইরে ঘুরে বেড়ায়, কেন? প্রশ্ন উত্তর দেওয়া যাবে। আমরা যখন অনাস্থা আনলাম, আমরা সই করতে বলা হলো স্পিকারের এগেনস্ট অনাস্থা না, তৃণমূল প্রথম করতে যায়নি। এটা পরিষ্কার। আবার দেখুন, যখন ইলেকশন আসে, ইডি জেগে ওঠে, সিবিআই জেগে ওঠে, কোনো অজ্ঞাত কারণে কোন কালো হাত কাজ করে যায় না। ঠিক ইলেকশন এলো, এরাও মাথা চাড়া দিল, এদের নেতাদের ঘর পর্যন্ত গেল 1 মিনিট। না, আপনি বলছেন যে কিন্তু তৃণমূল কংগ্রেসের এক্ষেত্রে কি ফায়দা থাকতে পারে? তারা কেন চাইবে যে অভিযোগ পরিবর্তন করে? নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস একটাই জানে বিজেপি এখানে তাদেরকে সমর্থন দেবে ঘুরিয়ে, আর বিজেপি জানে কেন্দ্রে কোনো অসুবিধা হলে তৃণমূল বন্ধু আমাদের আছে, বিভিন্ন বিলে তারা সমর্থন করে যাচ্ছে। এই যে বাইনারি পলিটিক্স বাংলার সামনে, আগের দিনেও আমি এখানে বলে গেছি যে বাংলার মানুষের সামনে দুটো জিনিস, ডাঁয় বাঘ আর জলে কুমির। একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি। হিন্দু মুসলমান নয়, বাংলার উন্নয়নটা কী হয়েছে, কি হবে এবং কি হয়েছে, বাংলার ছাত্র যুবরা কী পেয়েছে 15 বছরে বলতে হবে যে বাংলার ছাত্র যুবরা এই পেয়েছে। কত মানুষ, 26,000 চাকরি চলে গেল, তার জন্য কি হবে? 26,000 পরিবার আজকে রাস্তায় দাঁড়িয়ে গেছে। কত শিক্ষিত বেকাররা রাস্তায় আজকে কতদিন ধরে আছে, তার কি অবস্থা হলো? কি হলো? কটা শিল্প বাংলায় হয়েছে সেটা তৃণমূল বলুক। বিজেপি কি 11 বছর ক্ষমতায় আছে কেন্দ্রে, তারা কি করেছে বলুক। আজকে বড় বড় কথা বিজেপি বাংলায় দাঁড়িয়ে বলছে, তৃণমূল বড় বড় কথা বলছে। বেশ, আসছে আপনার কাছে, আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন আমাদের বিজেপি মিডিয়া প্যানেলিস্ট অমলেন্দু বাবু। আপনার কাছে আসবো যে কংগ্রেসের মুখপাত্র তিনি বলছেন যে এই যে ভিডিওটা, এটা করার পিছনে বিজেপি এবং তৃণমূলের আঁতাত রয়েছে, কিন্তু তৃণমূল তো বলছে বিজেপি এবং হুমায়ুন কবিরের আঁতাত রয়েছে। আমি ওই কথাও বলি না, আমি আসছি আপনার কাছে আসবো অমলেন্দু বাবু। এই ভিডিও ভাইরালের ব্যাপারে আমি কোনো কথা বলিনি, কিন্তু সেটা প্রমাণযোগ্য। আমি সে কথা চাই না বলবো। হয়েছে, আপনার বলা হয়েছে। হ্যাঁ, বলছে কংগ্রেস শূন্য থেকে খাতা খুলুক আগে, তারপরে কথা। না, আজকে কংগ্রেস উনি বাইরে থেকে আছেন, আপনি বলেছেন তেমন না, এত বেশি কথা বললে শূন্যছিলেন, শূন্যতেই তো আছেন, এত কথা বলছেন না। দেখুন, আরে আপনি আবার সময় পাবেন তখন বলবেন। আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিগত 4-5টে ইলেকশনে নিজেকে প্রমাণ করেছে যে তারা, ভারতীয় জনতা পার্টি, তাদের নিজস্ব যে ভোট, সেই ভোটটাকে ক্রমাগতভাবে বাড়িয়ে 11% থেকে আজকে আমরা 39%-এ 2000 এর আগের যে আমাদের
লোকসভা ছিল, সেখানে 41% অব দি ভোটে আমরা গেছি। তাহলে আজকে ভারতীয় জনতা পার্টি জানে, এবং আমাদের প্রত্যেক কার্যকর্তা থেকে শুরু করে নেতারা প্রত্যেকেই এটা বিভিন্ন সময়েও বলে থাকেন যে ভোট ব্যাংকের কথা আপনারা বলছেন, সেই ভোট ব্যাংকটার মানে 1%ও ভোট আমাদের ইভিএম বাক্সে আমাদের ফেভারে বা ভারতীয় জনতা পার্টির ফেভারে আসে না। সামগ্রিকভাবে মুসলিম সমাজের ভোট আমাদের আসে না। ভারতীয় জনতা পার্টি এখানে একটাই পার্টি। তাই জন্য কি এই চেষ্টাটা করছিলেন হুমায়ুন কবির? না, শুনুন, চেষ্টা কারা করছে? আজকে এই যে বাবরি মসজিদের নাম করে মুসলমান সমাজকে খুশি করানোর দায়িত্বটা নিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর মদতেই কাজটা ঘটেছিল। তার জন্য তিনি সাহস পেয়েছিলেন যে আজকে বাবরি মসজিদের নাম করে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করা। হুমায়ুন কবির যে কাজটা শুরু করেছিলেন, বিজেপি যে জায়গায় নিশ্চিত থাকে যে বিজেপি যে সংখ্যালঘু, সেটা প্রমাণিত সত্য নয়, কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আমাদের টেনশন নেই সংখ্যালঘু ভোট নিয়ে। আপনারা যে কথা বলছেন সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি কোনোদিনই ভাবে না। তো সংখ্যালঘু ভোট নিয়ে কে পেলো, হুমায়ুন কবির কিভাবে পেলেন, বা তৃণমূল কিভাবে সংখ্যালঘু ভোট ব্যাংকে ধরে রাখলো, না সিপিএম পেলো না কংগ্রেস পেলো, এই বিষয় নিয়ে বিজেপি কোনোদিনই মাথা ঘামায়নি। বিজেপির একটাই কথা, পশ্চিমবঙ্গে যে সামগ্রিক দুর্নীতি, সামগ্রিক যে সমস্ত জায়গায় চুরি, সামগ্রিক যে অরাজকতা, ল অ্যান্ড অর্ডার যে বিঘ্নিত হয়েছে, এর বিরুদ্ধে গিয়ে আমাদেরকে স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য আজকে আমরা এখানে ভোটে আমাদের প্রার্থীরা সব জায়গায় যাচ্ছেন এবং দুয়ারে দুয়ারে গিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন। ভারতীয় জনতা পার্টি 51% ভোট পেয়ে এখানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করবে। তার জন্য আমাদের আর মাত্র 10% ভোট বাড়ানোর দরকার। আগে 41% অব্দি পৌঁছেছি, আর বাড়ানোর দরকার। সেই 10% ভোট বাড়বে এবারে, এবং 51% ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভারতীয় জনতা পার্টি এই 2026-এ সরকারে আসবে। আজকে আপনারা যে জিনিসগুলো দেখাচ্ছেন, এই যে সংখ্যালঘুকে ভোট ব্যাংক বানানোর কথা এবং তাদের ভোটটাকে সুরক্ষিত রাখার ব্যাপার, এটা কোনোদিনই ভারতীয় জনতা পার্টি চিন্তা করেনি। এই চিন্তাটা করে এসছে পশ্চিমবঙ্গের যারা বিগত শাসক দল ছিল তারা। পশ্চিমবঙ্গের বামপন্থীরাও সেই একই কাজ করেছে। অনুপ্রবেশকারীদেরকে যারা মমতা ব্যানার্জি যখন সরকারে ছিলেন না, যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তখন তিনি নিজে বলেছেন যে অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্টে নাম রেখে তাদেরকে ভোট ব্যাংক বানিয়ে বামফ্রন্ট ভোট করায়, তার জন্য বামফ্রন্টকে হারানো যায় না। এবং বামফ্রন্ট সরকার যাওয়ার পরে মানুষ যখন ওই অনুপ্রবেশকারী ভোট ব্যাংক তো তখনও ছিল, তা সত্ত্বেও সব পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে পরিবর্তন হয়েছিল। কেন? মানুষ এই যে বামপন্থীদের যে অরাজকতা, অত্যাচার, তাদের যে চোখ রাঙানি, সেটার থেকে পরিত্রাণ চাইছিলেন। তার জন্য মানুষ 2011-তে পরিবর্তন করেছিলেন। কিন্তু তখনও তো সেই কিন্তু অমলেন্দুবাবু, আমরা বরং আজকের বিষয়তে ফিরে, কিন্তু আজকের যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তো পরিষ্কার তিনি বলছেন যে বিজেপির একাধিক নেতার সঙ্গেও তার কথা হয়েছে। আপনি কি মনে করছেন এই ভিডিওটা সত্যি? এটা কি হুমায়ুন কবির কি বলেছে যে এটা বিজেপি বানিয়েছে? ওটা তৃণমূলও নিজের বানাতে পারে তাদের ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য। হুমায়ুন কবিরকে দিয়ে এইসব, এগুলো তো তাদেরই খেলা না। এগুলো তো টোটাল তো তৃণমূল তো প্রথম দিন থেকে খেলছে বাবরি মসজিদের নাম করে। বিজেপির কোনোদিন দরকার পড়েনি এইভাবে সংখ্যালঘুদের ভোটকে কিভাবে পাওয়া যাবে তার জন্য বিচার বিমর্শ করা। বিজেপি কোনোদিনই এই কাজ 2019 সালে আপনারা লোকসভা প্রার্থী করেছিলেন, তার আগে বিধানসভা প্রার্থী করেছিলেন। এবার ক্ষমতায় আসবে, বিজেপির কি দরকার আছে? আপনাদের ভোট কি, বিজেপির কি দরকার আছে? আচ্ছা অমলেন্দুবাবু, তার মানে আপনি বলছেন যে আপনাদের এই বিধানসভা নির্বাচনে জেতার ক্ষেত্রে মুসলিম ভোট ব্যাংকের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হিন্দুদের উপর ভর করেই আপনারা এই রাজ্যে আসতে পারবে? না, মুসলিমরা তো সাধারণভাবেই মানে স্বাভাবিকভাবেই বিজেপিকে ভোট দেন না। বিগত কয়েকটা নির্বাচনে সেটা আমাদের যে মুসলিম অধ্যুষিত বুথগুলো থেকে আমাদের প্রমাণ হয়েছে। আপনাদের নেতা শুভেন্দু অধিকারী এখন তো বলছে রাষ্ট্রবাদী মুসলমানদের ভোট নাকি তাদের দরকার আছে, তিনি মুসলমানদের বাড়ি বাড়িতে যাবেন। আপনাদের নেতা শুভেন্দু অধিকারী বলছে তো, আপনি উল্টো কথা বলছেন। আপনার নেতা এক কথা বলছে, আপনি আরেক কথা বলছেন। আপনার নেতা শুভেন্দু অধিকারী বলেছে কিনা যে রাষ্ট্রবাদী মুসলমানদের বাড়ি বাড়ি উনি যাবেন ভোট চাইতে? আমরা একবারও বলিনি যে ভোট দরকার নেই। আমরা বলছি একটু আগেই বললেন যে আপনারা মুসলমানদের ভোটে যেতেন না, আপনাদের মুসলমানদের ভোটের দরকার নেই। বিজেপির ফেভারে ভোট হয়নি, এটা বলছি আমি। কিসের ফেভারে ভোট দরকার নেই একবারও বলা হয় না। গণতন্ত্রে সবার ভোট দরকার। মুসলিম অধ্যুষিত বুথগুলোয় আমাদের ফেভারে ভোট
সেইভাবে বিগত ইলেকশনগুলো বিজেপি তো পায়নি। আপনি আপনাদের নেতারা মুসলমানদের পাকিস্তানি বলে গালাগাল করবে, দেশদ্রোহী বলবে, অনুপ্রবেশকারী বলবে, মুসলমানরা আপনাদেরকে ভোট দেবে কেন? পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী আমরা আপনারা তো বলিনি, আপনার মুখ্যমন্ত্রী বলেছেন আগে। মুসলমানদের দেশদ্রোহী বলে। পশ্চিমবঙ্গে তৃণমূলের আপনাদের মুখ্যমন্ত্রী, নেতারা মুসলমানদের দেশদ্রোহী বলবে, তারপরে মুসলমানদের আপনারা ভোট এক্সপেক্ট আছে করেন কি ভোটার করে? লিস্টে, সেটা বলেছেন। আরে অনুপ্রবেশকারী আছে, সেটা তো প্রমাণ হয়ে গেছে, সেটা তো প্রমাণ হয়েছে। নাহলে কমলেন্দু 90 লক্ষ কতজন নাম বাদ বেশ, যাবে। অবশ্যই এই অনুপ্রবেশ নিয়ে আপনি যখন কথা বলছেন আমরা নিশ্চয়ই আবারও ফিরবো, এই অনুপ্রবেশ নিয়ে আমি কথা বলবো আপনার সঙ্গে। এই 90 তবে লক্ষ এই মুহূর্তে আমি কতজন আবারও আছে কৌশিকের কাছে যাব। আপনাদের কৌশিক, দায়িত্ব। যেটা আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস এবং বিজেপি উভয়ের তরফ থেকেই অভিযোগ করা হচ্ছে যে এই যে ভিডিওটা করার পেছনে তোমাদের হাত থাকতে পারে এবং এই ষড়যন্ত্র তোমরা কেন করবে। অবশ্যই আমি এটা নিয়ে আসবো। তবে আজকে এই যে হুমায়ুন কবির, তার যেই ভিডিও ভাইরাল হয়েছে এবং তিনি যেই ষড়যন্ত্র করছেন, 1000 কোটি টাকা ডিল করছেন বিজেপি নেতাদের সঙ্গে, এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে তৃণমূলের তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেই সাংবাদিক বৈঠক থেকে কি বলা হয়েছে আপনাদেরকে শোনাবো যে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ তারা কি বলছেন, দেখুন। বিজেপি নির্বাচনের আগেই হেরে গেছে, যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন রাজ থেকে নয়, নির্বাচনের প্রথম দিন থেকেই, যে বিজেপি 50টা আসনও পাবেন। অনেকেই ভাবছিলেন যে এটা কেন বলছেন, বলার জন্য বলছেন, কিন্তু আজকে প্রমাণ হচ্ছে যে দেখুন, এক, বাংলাকে এতভাবে বঞ্চনা করেও কোনো লাভ হলো না, 2, এসআইআর করেও কোনো লাভ হলো না। এখন বিজেপি নেমেছেন পয়সা দিয়ে বি টিম তৈরি করে মানুষের ভোটকে কেনার জন্য। তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যে বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি স্পন্সর্ড বাই বিজেপি এবং তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। 2, হুমায়ুন কবির কি বললেন যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, সেই কারণে আমি বাবরি মসজিদের নামটা ব্যবহার করেছি, আমাকে অনেক বারণ করেছিলেন, কিন্তু বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। 3, উনি কি বললেন, 1000 কোটি টাকা চাই, 300 কোটি টাকা আমরা রেখে দেব যেমন বিহারে অমুক রেখেছে। অর্থাৎ এটা কিন্তু পুরোদস্তুর তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত হওয়া উচিত। 4, তিনি কি বলছেন, পিএমওর সঙ্গে আমার যোগাযোগ আছে, কোন অফিসারদের সঙ্গে যোগাযোগ আছে, তদন্ত দরকার। 4, তিনি বলছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে, অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে। মারাত্মক কথা বলছেন যে আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না আমাদের দোস্তিটা। কে মুর্শিদাবাদ মালদার ভাইদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারপর এই বেঈমানগুলোকে কিনে নিয়ে সেইখানে ভোট ভাগের যে রাজনীতি করছে, সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে। আপনারা শুনলেন যে আজকে সাংবাদিক বৈঠক থেকে কি বলা হয়েছে, আমরা এই নিয়ে আবারও কথা বলবো। কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, যেটা বারবার এই যে রাজনৈতিক দল তারা অভিযোগ করছে যে এই সংখ্যালঘু ভোট ব্যাংকটা বিজেপিকে দেওয়ার পেছনে তোমাদের কি হাত থাকতে পারে এবং এতে তোমাদের কি লাভ হবে আমি জানি না, কিন্তু ইতিমধ্যেই এই ঘটনাটা নিয়ে তদন্ত করা হোক সেই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। না, যথার্থই তদন্ত তো হতেই হবে। এইভাবে টাকার বিনিময়ে মানুষকে প্রভাবিত করার একটা অভিযোগ, এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে এবং নির্বাচন কমিশনকে যথাযথভাবে এদেরকে যাতে প্রশাসনিকভাবে হেফাজতে নিয়ে হুমায়ুন কবির এবং তিনি যাদের নাম করেছেন সেই সমস্ত নেতাদেরকে হেফাজতে নিয়ে রীতিমতো বিচার বিভাগীয় তদন্ত করে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্রকে যারা টাকার বিনিময়ে ভুল লুণ্ঠিত করতে চাইছে, যারা মানুষের ভাবাবেগকে টাকার বিনিময়ে ভোটের বাক্সে ব্যবহার করতে চাইছে, তাদের মতন এই সমস্ত ঘৃণ্য প্রজাতির নেতাদেরকে অবশ্যই নির্বাচন কমিশনের উচিত তাদেরকে তদন্তের হেফাজতে। কিন্তু এই নির্বাচন কমিশন নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে, তার কারণ এই নির্বাচন কমিশনের যে আচরণ সেটা পুরো বেআব্রু হয়ে গেছে। এই নির্বাচন কমিশন নিজেই যেন বিজেপির হয়ে ভোটে লড়তে চাইছে এবং তাদের যে ধরনের কার্যকলাপ এসআইআর থেকে শুরু করে এখন পর্যন্ত এসআইআরে যা ঘটনা ঘটিয়েছে তারা, এবং তারা যেভাবে বাংলার নির্বাচনটাকে বিজেপির পক্ষে করে দেওয়ার চেষ্টা করছে,
সেই বিষয়েও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের যথেষ্ট আপত্তি রয়েছে নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে। গতকালও নির্বাচন কমিশন আমাদের তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে যে ব্যবহার করেছে দিল্লিতে, সেই ব্যবহারের পরেও তাদের ক্ষমা চাওয়া উচিত। তার কারণ তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের একটা গণতান্ত্রিক দল, তারা পশ্চিমবঙ্গে 3বার ক্ষমতায় রয়েছে এবং তাদের আরও অন্যান্য রাজ্যে আমাদের যথেষ্ট সংগঠন রয়েছে। অন্যান্য রাজ্যে আমরা ভোটের নির্বাচনী লড়াই করছি। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, এই ঘৃণ্য রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। বেশ একেবারেই আমরা অবশ্যই আলোচনাতে ফিরবো। আমি সুজিত বাবুর কাছে এই বিষয়টা নিয়ে আসবো যে কেন এই ধরনের রাজনীতির প্রয়োজন পড়ছে এই সময় দাঁড়িয়ে, অবশ্যই সেই বিষয়টা নিয়ে আমি ফিরবো। তবে এখন সময় হচ্ছে বঙ্গযুদ্ধ 2026 একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। বঙ্গযুদ্ধ 2026 নিয়ে ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা জাগো। দেখুন, ভোট রাজনীতিতে ধর্ম অত্যন্ত সংবেদনশীল এবং প্রভাবশালী হাতিয়ার, কারণ এটা খুব সহজেই ভোটারদের মধ্যে মেরুকরণ করা যায় এবং ভোট ব্যাংক তৈরিতে ব্যবহার করা হয়। এবং সেক্ষেত্রে বারবার আমরা দেখেছি যে কোনো নির্বাচন এলেই বারবার এই ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করা হয়। এবং আজকে হুমায়ুন কবির তার যে ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানেই এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য ষড়যন্ত্র করতে শোনা যাচ্ছে, 1000 কোটি টাকার ডিল করতে শোনা যাচ্ছে এবং সেখানেই বিজেপির সঙ্গে তিনি এই ডিল করছেন। সেই ভিডিও কিছুক্ষণ আগেই আপনাদের সামনে রেখেছিলাম, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলা জাগো। আমরা এই নিয়েই আলোচনায় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র রয়েছেন সুজিত বাবুর কাছে আসবো। সুজিত বাবু, কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা একটা ঘৃণ্য রাজনীতি। আপনি তো দীর্ঘদিন ধরে এই রাজনীতিতে রয়েছেন, কিন্তু কেন এই ধরনের রাজনীতির প্রয়োজন পড়ছে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের রাজনীতির প্রয়োজন পড়ে, আপনার কি মনে হয়? দেখুন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানে গণতন্ত্রে মানতে চায় না, যারা ডেমোক্রেসি ব্যাপারটাই কি জানে, ডেমোক্রেসি এই যে ফ্রম ল্যাটিন ওয়ার্ডটা কি তারা বোঝে না। ঘটনা তাদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। এবং লুম্পেন দিয়ে যারা পার্টি চালায়, যে পার্টি যারা লুম্পেন দিয়ে চালায়, কি তৃণমূল কি বিজেপি, এরা কখনো রাজনৈতিক ট্রেনিং নেয়নি। বিজেপি তারা ট্রেনিং নেয় তাদের ধর্মীয়ভাবে, আর তৃণমূল তো মানে কি বাই প্রোডাক্ট। তারা কখনো কোনো রাজনৈতিক চিন্তাভাবনা ছিল না, তাদের নিজস্ব ইডিওলজি কি বলতে পারবে না, ধার করা কথাবার্তা বলতে হবে। যাদের এথিক্স নেই, ইডিওলজি নেই, প্রিন্সিপাল নেই, এই জিনিসটা ঘটে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষা বললাম লুম্পেন দিয়ে রাজনীতি করলে সেখানে ঘুষ আসবে, টাকা আসবে, সেখানে চুরি হবে, কেলেঙ্কারি হবে, এটাই স্বাভাবিক। নীতি এবং নৈতিকতা আদর্শ যদি না থাকে, একটা দলের আদর্শ থাকলে হারতে পারে, জিততে পারে, এগুতে পারে, পেছোতে পারে, কিন্তু একটা দলের আদর্শ না থাকলে তাকে চুরির ওপর দাঁড়াতে হবে, এবং সেটাই ঘটনা ঘটছে। তবে আমি একটা কথা, আপনি যেটা বলছিলেন, আমার অবজেকশন আছে। আমি কিন্তু এই ভিডিও সম্বন্ধে কোনো কথা বলিনি। দেখুন, 16 সালে একটা ভিডিও বেরিয়েছিল, সেখানে দেখা গেছে তৃণমূলের বড় বড় নেতারা, আজকে শুভেন্দুর সেখানে নাম ছিল, দেখা গেছে শুভেন্দুও টাকা নিচ্ছে, আবার তৃণমূলের একদম প্রথম সারির নেতারা টাকা নিয়েছে। পরবর্তীকালে কিছুই হয়নি, বিজেপি কিছুই করেনি, সে ব্যাপারে কোনো অ্যাকশন হয়নি। অতএব এ ব্যাপারে আমি কোনো কমেন্টস করবো না। সে আইন তার নিজের পথ ধরে চলুক। এই যে ভিডিওটা দেখা যাচ্ছে, আমিও জানি না সত্যতা, আপনিও বলছেন আপনিও জানেন না সত্যতা, বিচার হয়। এবার সত্যতা বিচার হোক এবং আইন যা পদক্ষেপ নেওয়ার, আইনগত পদক্ষেপ নেওয়া হোক, এটা কংগ্রেস চায়। কংগ্রেস খুব পরিষ্কার স্ট্যান্ড, এই ব্যাপারে কংগ্রেসের কোনো দ্বিমত নেই। কিন্তু আমার বক্তব্য, যারা এখানে দাঁড়িয়ে আজকের ভোট চাইছে, তাদেরকে পরিষ্কার বলতে হবে, সালটা 14 ভারতবর্ষের মানুষকে বলা হলো বিজেপি থেকে, যে কে বললেন, মাননীয় সম্মানীয় এন্ড অফ দ্য ডে আমার প্রাইম মিনিস্টার, তিনি বললেন 15 লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে যাবে সমস্ত ভারতবাসীর অ্যাকাউন্ট। বললেন 2 কোটি চাকরি দেবো। ঠিক একইভাবে 11 সালে মমতা ব্যানার্জি বলেছেন 2 লক্ষ চাকরি দেবো বাংলায়। 2 লক্ষ আর 2 কোটি, কত বাংলা চাকরি হলো? মমতা ব্যানার্জি কত দিয়েছে এই 15 বছরে, আর বিজেপি কত দিয়ে সেটা বলুক। আজকের মানুষের কর্মসংস্থান কোন জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলায়, সেটা বলা হোক। বিজেপি বলুক টাকার মূল্যায়ন কী হয়েছে, বিদেশ নীতি কী করেছে, অর্থনৈতিক অবস্থা কোন জায়গায়। তেমনি তৃণমূলও বলুক পশ্চিমবাংলার বেকার সমস্যা কটা মিটেছে, 15 বছরে কটা শিল্প এসছে। আর ডিএর ব্যাপারে মমতা ব্যানার্জি পরিষ্কার 11 সালে বলেছিল, আমি ক্ষমতায় গেলে 1 সপ্তাহের মধ্যে ডিএ মিটিয়ে দেবো, সমস্ত সমাধান করে দেবো। আজকে সুপ্রিম কোর্ট যাওয়ার পরও এখনও পর্যন্ত মেলেনি, আশা করছি মিলবে। আমিও মানে সার্ভিস করতাম, রিটায়ার করেছি। তা যাই হোক,
আমাদের বক্তব্য পরিষ্কারভাবে বাংলার মানুষের কাছে দুটো দল বলুক যে আমি ভারতবর্ষের 11 বছর ক্ষমতা থেকে এই করেছি, আর তৃণমূল বলুক আমি বেকারদের জন্যে, ছাত্রদের জন্যে, যুবদের জন্যে, বাংলা শিল্প, বাংলা কৃষি, বাংলা স্বাস্থ্য আমি এই করেছি। বেশ, আজকে কৌশিক তার কিছু মধ্যে বলতে চাইছিল। নির্বাচন হোক, উত্তর নির্বাচনটা- নেব কৌশিকের কাছে। কৌশিক, প্রথম কথা, কংগ্রেসের যিনি সিনিয়র পার্সন এসছেন ওনাকে সম্মান জানিয়েই বলছি, আপনি লুম্পেন টুম্পেন বলতে যাবেন না। তার কারণ আপনি একটু আগে বললেন যে তৃণমূলের কোনো নীতি টিতি নেই। আচ্ছা, আপনাদের তো বিরাট নীতি, এত নীতি যে সেই নীতির জোরে আপনারা পশ্চিমবঙ্গে কবে ক্ষমতায় গেছেন সেটা না ইতিহাস না, হয়েছে। ক্ষমতা থাকা না আপনার থাকা সময় কোনো কিন্তু আমি নির্ণয় বলিনি, নয়। একটা কথাও বলিনি আপনার সময়। ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন, আপনাকে সম্মান জানিয়ে বললাম। আপনি যে লুম্পেন কথাটা বলছেন, আপনি লুম্পেন কাকে বলছেন? কংগ্রেসের সময় 2G স্পেকট্রাম কেলেঙ্কারি হয়নি? আপনার সুরেশ কালমাডির সময় অলিম্পিক ইয়েতে দুর্নীতি হয়নি? ছেড়ে দাও। কমনওয়েলথ গেমসে তো চাহিদা হয়েছে। এখানেও পার্থ চ্যাটার্জির নামে দুর্নীতির কথা হয়েছে, দল বহিষ্কার এখন করেছে। জেল ভর্তি হয়েছে, জেল ভাঙা দল- হচ্ছে। দল বহিষ্কার আর কুণাল- করেছে। কুণাল বড় বড় তো করে আপনাকে জেল একটা ফেরত কথা আসেন। বলছি যে আপনাদের এত নীতি থাকা সত্ত্বেও আপনারা 2016 সালে সিপিএম এর সঙ্গে জোট করতে গিয়েছিলেন কেন? সময় তার উত্তর দিন। আচ্ছা, সিপিএম এর সঙ্গে তখন জোট করে যখন পারলেন না, তারপরে আবার 2021 সালেও তো জোট করেছিলেন। তাহলে মমতা ব্যানার্জি 2026 সালে জোট করলেন না মমতা কেন? ব্যানার্জি আমাদের হাত ধরে কেরলে শক্তিশালী- যেহেতু সিপিএম এর সঙ্গে আপনাদের সরাসরি লড়াই, না, না, মমতা ব্যানার্জি আপনারা 11 করলে সালে না মমতা না ব্যানার্জি আপনারা ধরেছে। আপনারা যেগুলো করবেন সেগুলো না, মমতা- সবসময় মমতা- নীতিমাফিক হয়। না, না, মমতা আর ব্যানার্জি তৃণমূল কংগ্রেস CPM বলতে গেলে CPM এই যে সমর্থনে- আপনার সোনার ধৈর্য নেই, আপনি এই যে বলতে পারবেন আপনারা না, এতদিন ক্ষমতাচ্যুত কেন বলুন তো? এই যে সোনার ধৈর্যটা না, নেই। না, না, ওই- আপনারা শূন্য না, হয়ে না, গেছেন, ভুল বলেছেন। কিন্তু গোলা ফাটাবেন। ভুল সো- বললে- ভুল তো আপনি অনেক কিছু বলেছেন, না, না। আমি কি আপনাকে আটকাতে গেছি? আপনি বলছেন বাংলার যুবদের জন্য কি করেছে, বাংলার মানুষের 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো প্রকল্প এনেছে, সেই প্রকল্পকে আপনারা কর্ণাটকের নির্বাচনে নকল করেছেন। আপনারা বিভিন্ন রাজ্যের নির্বাচনী প্রতিশ্রুতি দিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে টুকে নিয়ে আপনারা বলেন। তা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প টুকতে যান কেন? আপনাদের কাছে উত্তর থাকবে না। আপনারা যখন যেটা করবে, আপনাদের নীতি এত 1 নম্বরে ছিল, সেই জন্য পশ্চিমবঙ্গে আপনারা শূন্য, বামেদের সঙ্গে নিয়ে আরো মহাতলানিতে আপনারা চলে গেছেন। আর আপনাদের ভোটগুলো সব বিজেপিকে দান করে দিয়েছেন, সেই জন্য বিজেপি পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি প্রাসঙ্গে আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বাইনারি। আজকে যদি বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের এতই বাইনারি থাকতো, তাহলে ইডি সিবিআই এত তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে এসে রেড করতো না, আর তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ইডি সিবিআই জোর করে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করতো না। এই সহজ বিষয়টাকে কিন্তু আপনারা জটিল করে দেখাবার চেষ্টা করেন। তার কারণ পশ্চিমবঙ্গে আমরা আসবো কৌশিক, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন আমাদের বিজেপির মিডিয়া প্যানেলিস্ট অমলেন্দু বাবু। অমলেন্দু বাবু, আজকে হুমায়ুন কবিরের এই যে ভিডিও আমরা সামনে আসতে দেখেছি, এবং সেখানে পরিষ্কার হুমায়ুন কবির তিনি বলছেন যে তার সঙ্গে এই যে ষড়যন্ত্র সেটা নিয়ে কথা হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা হচ্ছে। আমি বলছি যে ধরুন আমরা দেখতে পাচ্ছি যে এ রাজ্যে এই বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচনী প্রচার করতে আসছেন, অমিত শাহ করতে আসছেন, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ তারা প্রচার করছেন, কিন্তু তারপরেও কেন হুমায়ুন কবিরকে আপনাদের বি টিম হিসেবে কাজে লাগছে? কারণ হুমায়ুন কবির তিনি সরাসরি বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে হুমায়ুন কবিরকে প্রয়োজন, হুমায়ুন কবির ছাড়া বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বাংলায়। দেখুন, ওটা হুমায়ুন কবির বলছেন না ওনাকে দিয়ে বলানো হচ্ছে, উনি তো আর সাংবাদিক সম্মেলন করে বলেছেন বলে সেরকম কোনো মানে আমাদের কাছে জানা নেই। তো যেই ভিডিওটা আপনারা দেখাচ্ছেন বা যেটা ভাইরাল হয়েছে, সেটা কোনো একটা রাজনৈতিক স্বার্থে কেউ সেটাকে করিয়েছেন, এবং সেটা ইচ্ছাকৃতভাবে তাদের করানো, রাজনৈতিক স্বার্থ। বাস্তব কথা। এবারে রাজনৈতিক স্বার্থ তাদেরই, যাদের হচ্ছে মুসলিম সংখ্যালঘু ভোট কেটে যাওয়ার ভয় আছে, বা সেই ভোটটাকে যারা ভোট ব্যাংক বানিয়েছে বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল। আপনাদের ভয় নেই? হ্যাঁ, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে উনারা আমাদের ভোট ব্যাংক, মুসলিম আমাদের ভোট ব্যাংক, সংখ্যালঘুরা আমরা ভোট ব্যাংক, আমি যদি ক্ষমতা না থাকি তাহলে আপনাদের ভয় নেই তো? এটা নিয়ে সম্প্রদায়ের মানুষ হিন্দুদের, আমরা কাউকে ভোট ব্যাংক বানাই না। বিজেপি সামগ্রিকভাবে আজকে আপনি বলুন, নেত্রী কোনোদিন আজকে মুসলমানদের ভোট ব্যাংক বলেনি। আজকে মুসলমানরাও যেমন তৃণমূল কংগ্রেসের ভোটার, হিন্দুরাও ভোটার, শিখরাও ভোটার, খ্রিস্টানরাও ভোটার। আপনারা হিন্দুদের ভোট ব্যাংক ভাবেন, আপনারা হিন্দুদেরকে ভোট ব্যাংক ভাবেন, আর হিন্দু ভোট ব্যাংক ভেবে হিন্দু 10 থেকে কটা মুসলিম এসছে আশ্রয় নিতে। আমরা যদি ভোট ব্যাংক ভাবি, গুজরাট থেকে 25 বছর বিজেপি সরকার থাকার পরেও কটা মুসলিম গুজরাট থেকে এসছে জমি বাড়ি বিক্রি করে দিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়ার জন্য? একটাও দেখাতে পারবেন?
এখান থেকে মুর্শিদাবাদ থেকে বহরমপুর, মালদা থেকে, রায়গঞ্জ থেকে কাতারে কাতারে মুসলিম পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাটে কাজ করতে যায়, এরকম আমরা দেখিয়ে আমি দিতে এরকম পারি। হিন্দু যারা গুজরাটি ভোটে- অন্তত ভোট এই দিতে হবে। ভবানীপুরে দেখিয়ে দিতে তো পারি আপনারা- কত গুজরাটি আরে- এসে পশ্চিমবঙ্গে ব্যবসা করে। আরে- আপনার কাছে তথ্যটা নেই, শুনুন, আমি আপনাকে গুজরাটি পাড়া দেখিয়ে দেবো ভবানীপুরে আসলে। আমি আপনাকে প্রশ্নটা অন্য আমি করেছি বললাম যে না, মুসলিমরা গুজরাটি আপনি পাড়া তো দেখিয়ে বলছেন দেবো না, আপনাকে। এইসব কথা বলবেন না। ভারতবর্ষের সংবিধান এরকম কিছু বলে যায়নি যে এই রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করতে পারবে না, অন্য রাজ্যের মানুষ এই রাজ্যে এসে ব্যবসা করতে পারবে না। ভারতবর্ষে গোটা ভারতবর্ষটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে এই রাজ্য থেকে ওই রাজ্যে গিয়ে কাজ করার বা চাকরি করার বা ব্যবসা করার, সবার সমান অধিকার আছে। কেন আপনার সময় আপনি বলবেন, আপনি চুপ করুন আগে। আপনি ভুলভাল কথা বললে তো আপনাকে আটকাবো। তৃণমূল মানে হচ্ছে দাবড়ি দেওয়ার পার্টি নাকি? আর না না, দাবড়ি দিতে হবে না। দাবড়ি তো আপনারা দিচ্ছেন, আপনারা কোথাও টাকা খাইয়ে দাবড়ি দিচ্ছেন, কোথাও হুমায়ুনকে বলে দিচ্ছেন যে আপনারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলুন, আমরা আপনার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু বিষয়টা সামনাসামনি আসবে না। আজকে পরিষ্কার হয়ে গেছে বিজেপির খেলা আজকে শেষ হয়ে গেছে। অমলেন্দু বাবু, বিজেপির সমস্ত খেলা শেষ হয়ে গেছে। 4 মে আপনারা দেখে নেবেন পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে কিভাবে বর্জন করে। আপনারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে ভুলভাল মানুষকে বিভ্রান্ত আপনারা করতে গেছেন, সেটা ধরা পড়ে গেছে। ধরা পড়ে গিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। মানুষকে তো আপনারা লাইনে দাঁড় করিয়েছেন, বৈধ নাগরিকের ভোটার আপনারা আপনাদের নেতারা বলছেন। আপনার বলা হলো আমাকে বলতে দেন। হ্যাঁ বলুন বলুন আপনার সময় আপনি বলবেন। বলুন। দেখুন, আজকে ভারতবর্ষে এই যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই যে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে বিশেষ প্রেক্ষিতে হচ্ছে এবং এই নির্বাচনটাকে যে একটা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল আছে তারা যে টোটালি একটা সম্প্রদায়কে খুশি করে তার ভোট ব্যাংক পেতে চাইছে, এই পশ্চিমবঙ্গের শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী, ইভিন মুখ্যমন্ত্রীর বিভিন্ন বিগত কয়েকটা কিছুদিন আগে আমরা দেখলাম যে যদি আপনি এই কথাই বলেন, আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি যখন ভবানীপুরে প্রচারে গিয়েছিলেন সেই সময় শিখ সম্প্রদায়ের মানুষজন তাকে কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেই শিখ সম্প্রদায়ের মানুষজনের কাছে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে তিনি কিন্তু সে কথা বলেননি। আর উত্তরটা দেন কৌশিক বাবু আগে। কিসের উত্তর দেব? আজকে তো সবার কাছে আপনারা বেআপ্রু হয়ে গেছে। কাদের উদ্দেশ্যে বলেছিলেন? উনি যদি ক্ষমতা না থাকেন এক সেকেন্ডের মধ্যে মতো রাজনীতি করছে। একত্রিত হয়ে আজকে বিজেপির এই ধরনের নোংরা চক্রান্ত আজকে ধরা পড়ে যাওয়ার পরে এদের কোনো যোগ্যতা আছে? মানুষের সামনে আসার কোনো যোগ্যতা আছে? আজকে 10 লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ গেল কেন? আজকে বৈধ ভোটারদের নাম বাদ গেল কেন? আজকে কটা রোহিঙ্গা ধরা পড়েছে বলুন তো? আপনারা যে রোহিঙ্গা করে এতদিন ধরে অভিযোগ করে এসেছেন, কটা রোহিঙ্গাকে দেখাতে পেরেছে? কটা রোহিঙ্গাকে ধরতে পেরেছে? কেন সার্টিফিকেট তো একটা আপনারা ইস্যু রোহিঙ্গা দেখাতে করতেন না? পারবেন? আরে দাদা সবসময় কৌশিক বাবু, অভিযোগ করে গেছে। এই যে 90 লক্ষ নাম বাদ গেছে, এই যে 90 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে রোহিঙ্গা খোঁজার দায়িত্বটা শাসক দলের, বিজেপির গ্যাস নয়। পাচ্ছে না, লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকছে। আজকে গ্যাসের ব্যবস্থা করুন তো। বেশ, কেন্দ্রে তো আপনারা অবশ্যই ক্ষমতায় আমি আসবো। তবে এই যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে যখন কথা উঠছে সেই সময় কিন্তু আমরা দেখলাম যে গত নভেম্বর থেকে এই যে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেক্ষেত্রে তারপর থেকে আমরা তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু বারবার সরব হতে দেখেছিলাম এই এসআইআর প্রক্রিয়া নিয়ে। সেক্ষেত্রে আমি সুজিত বাবুর কাছে একটু আসবো যে সুজিত বাবু, এই যে এসআইআর প্রসঙ্গ যখন ওঠে তখন যাদের নাম বাদ যায় এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য? আচ্ছা, একটু আগে বলে নিই, ছোটো ভাই আমার তৃণমূল থেকে যে নেতৃত্ব দিচ্ছেন এখানে, তিনি বলেছেন যে হ্যাঁ সিপিএমের সঙ্গে আমরা জোট করেছিলাম 16 সালে। তার জেনে রাখা উচিত যে পিভি নরসিংহরাও মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন, সমর্থন করেছিল বাইরে থেকে সিপিএম। এটা মনে রাখা উচিত। আরও মনে রাখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেস করতে। হ্যাঁ, তারপর তো করে চলে আসা হয়েছিল, যেমন অন্য কারণ, সেটা কারণটা অন্য ছিল, ভুল হচ্ছে, কারণটা অন্য ছিল, কারণটা অন্য ছিল। বাংলার লোক চুরি করার পর কংগ্রেস ক্ষমতায় পারতো না, তার কারণ বাংলায় সেই সব নেতারা ছিল যারা সিপিএম এর সঙ্গে সেটিং করে, যেমন বিজেপি সেটিং করে চলছে, বিজেপির সঙ্গে ইতিহাস ভুল হবে। সেটিং দেখলে আমাদের নেতারা জেল খাটতে যেত না।
আরে চুরি করে জেল খাটতে যাবেন এই মুসলিম বাবা, চুরি চুরি করেছে, চোর ধরে প্রমাণিত কোথায় হয়েছে। রাখবেন? কোন চোর ধরে চুরিটা কোথায় রাখবেন? প্রমাণিত হয়েছে? চোর জেল ঝাড়া করে চুরিটা থাকবে। প্রমাণিত হয়েছে। কোন আপনি একটা কোনটা চুরি হয়নি? বলে দিন যেটা পার্থ প্রমাণিত পার্থ হয়েছে। বান্ধবীর বাড়িতে আপনি- টাকা আছে, পার্থ চুরি করেনি। না, 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 ওই যে ওই যে 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 বললো এক্ষুনি, যে বললো একেবারে এটা আমাদের আজকের আলোচনার বিষয় নয়। আমরা এই প্রসঙ্গে না না আমি দুজনকেই থামাবো যে এই প্রসঙ্গে আজকে আমরা কথা বলছি না। আমরা সুজিত বাবু কৌশিক আমি দুজনকেই থামাবো যে আজকে আমাদের এই প্রসঙ্গে আলোচনা হচ্ছে না। সেক্ষেত্রে প্লিজ দুজনকেই থামতে হবে, প্লিজ প্লিজ দুজনকেই এই মতো থামাবো আমি। সুজিত বাবু আসবো আবারও আসবো আপনার কাছে, আবারও আসবো আপনার কাছে। এখানে আসামি কৌশিক। সারা ভারতবর্ষে কংগ্রেসের এত নেতার তালিকা আসবো আমি আবারও আসছি এই বিষয়ে, আমি আবারও আসবো পরবর্তী সময়। এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে এই যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে যখন কথা হচ্ছে এবং এসআইআর এর তালিকা যখন প্রকাশ হয়েছে, সুজিত বাবু প্লিজ থামতে হবে না, এরকম করলে হবে না। সুজিত বাবু প্লিজ থামতে হবে আপনাকে, সুজিত বাবু থামতে হবে প্লিজ, সময় দেবো এটাই বাস্তব। এই মুহূর্তে যে কথা আপনাদেরকে বলছিলাম যে এই যে এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছিল তারপর আমরা দেখলাম যে তালিকা প্রকাশ হয়েছে এবং সেক্ষেত্রে 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং এটা নিয়ে সরব হয়েছে প্রথম থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পরবর্তী সময় বিভিন্ন রাজনৈতিক দল তারাও সরব হয়েছে, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম এর প্রতিনিধি দল তারা আজকে সিও দফতরে গিয়েছিল, সেখানে তারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে। কিন্তু এতদিন ধরে বিজেপি তারা দাবি করছিল এই যে এসআইআর এর যে তালিকা সেখান থেকে যাদের নাম বাদ গিয়েছে তারা রোহিঙ্গা, তারা অনুপ্রবেশকারী। কিন্তু গতকাল ঠিক উল্টো ছবি আমরা দেখলাম যে এই প্রথমবার বিজেপির তরফ থেকে বলা হলো, শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি বললেন যে এই যে 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এর মধ্যে অনেকেই জেনুইন ভোটার রয়েছেন এবং তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন শ্রমিক ভট্টাচার্য। আগে শোনাই আপনাদেরকে যে গতকাল শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন, শুনুন। বিহারে এক্সপেরিমেন্ট করলেন, কি হলো? ভয় দাঁড়াতেই পারলেন না। মানুষের সঙ্গে এদের কোনো যোগাযোগ, ওই কাগজে কলমে ঘরের মধ্যে বসে ওই সেফোলজি এক জিনিস, আর গুটি গুটি পায়ে হেঁটে বুথে পৌঁছে পর্দার আড়ালে ইভিএম এ বোতাম টিপে দেওয়াটা অন্য জিনিস। পশ্চিমবঙ্গের মানুষ খুশি, রাজ্যবাসী খুশি। হ্যাঁ, কিছু মানুষ জেনুইন ভোটার, তাদের নাম বাদ গেছে, তাদের জন্য আমাদেরও দুঃখ আছে। আপনারা শুনলেন যে শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন। আমি সুজিত বাবুর কাছে আসবো। সুজিত বাবু, যা হওয়ার তো তা হয়ে গেছে, 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং অনেকেই তার মধ্যে জেনুইন ভোটার রয়েছে, সে কথা শ্রমিক ভট্টাচার্য নিজেও বলছেন, দুঃখ প্রকাশ করছেন। কিন্তু যা হওয়ার তো তা হয়ে গেল, এখন দুঃখ প্রকাশ করে কি হবে? কোনো লাভ নেই। দেখুন, আমরা প্রথম থেকে বলেছি যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু তিনি নিয়ম করেছিলেন যে ইলেকশন কমিশন একেবারে অটোনমাস হবে, যেখানে প্রাইম মিনিস্টার থাকবে, বিরোধী নেতা থাকবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবে। এতদিন তাই চলে আসছিল। আর এই ঘটনাটা ঘটলো 23 সালে, খুব পরিষ্কার। 23 সালে কি হলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হলো, কার ইলেকশন কমিশন ঠিক করার জায়গা আনা হলো কাকে? ক্যাবিনেট মিনিস্টারকে। প্রাইম মিনিস্টার, তার ক্যাবিনেট মেম্বার আর বিরোধী নেতা, ওখানেই গণতন্ত্রের কুটারাঘাত হয়ে গেল যে 56 ইঞ্চি ছাতির কাছে ইলেকশন কমিশন, জ্ঞানেশবাবু বলেন আর ধ্যানেশবাবু বলেন, তার টিকিটই বাধা আছে। এবং দেখুন না, আমরা প্রথম থেকে বলেছি, প্রথম একটা জিনিস আপনাকে স্মরণ করতেই হবে, শুভঙ্কর সরকার পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট, প্রথম দিল্লিতে কেস করে, ডেট সেই কথা বলে, তারিখ সে কথা বলে, এর আগের দিন চ্যানেলে সে কথা আলোচনা হয়েছে। যাই হোক, প্রথম কেস গেছিল দিল্লিতে। আমরা দেখেছি কংগ্রেস এই নিয়ে প্রচুর প্রতিবাদ মিছিল করে। আমরা শতবার কমিশনে গেছি, 5 বার অবস্থান করেছি। এবং ঘটনা এটা যে আমরা প্রথম থেকে বলে আসছি, বিজেপি এবং এই যে কমিশন একেবারে কাঁটায় কাঁটায় চলছে। বিজেপি যখন যা বলছে কমিশন করছে, কমিশন ভুল করছে, কোনোটাই কমিশন ঠিক করেনি। এখন একটা সিদ্ধান্ত নিয়েছে, পরে সেই সিদ্ধান্ত চেঞ্জ করে করতে হয়েছে, কারণ ভুল সিদ্ধান্তের জন্য। আমি শুধু অনুরোধ করবো এখন যারা কমিশনার আছেন তাদেরকে সম্মান জানিয়ে, যে 96 সালে টিএন সেশন ছিলেন ইলেকশন কমিশন, তার ইতিহাসটা পাতাটা উল্টে নেওয়া আর তার কাজকর্মটা দেখে নেওয়া। এবং ইলেকশন কমিশনের ক্ষমতা এবং দায়িত্ব কী আছে ভারতবর্ষের সংবিধানটা একবার পড়ে নেওয়া। আইএস অফিসাররা আছেন, তাদের সম্মান জানিয়ে বললাম, কারণ আমিও সিনিয়র সিটিজেন, আমিও ভারতবর্ষের পলিটিক্যাল সায়েন্স দীর্ঘদিন কলেজে পড়িয়েছি, তাই আমি দায়িত্ব নিয়ে বললাম যে রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনের ছাত্র হিসেবে বলছি যে একবার পাতাটা এরা উল্টে নিই, এই আইএস অফিসাররা। প্রথম কথা। দ্বিতীয় কথা, বিজেপি যখন যা বলেছে তখন তা কমিশনকে শুনতে হয়েছে, শোনার ফলে কমিশন প্রতি জায়গা একেবারে হোঁচট খেয়ে পড়েছে। এইটা লং টার্ম প্রসেস ছিল, ইট উইল টেক টাইম, একটা সময় দেওয়ার দরকার, 2 মাস 3 মাস এটা হয় না।
এটা 1 বছর কাল ধরে করতে হতো এবং যাদের নিয়োগ করা ছিল তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত ছিল, যাদের কম্পিউটার এবং ল্যাপটপ তার সঙ্গে মোবাইল এক্সপার্ট করে দেওয়া উচিত ছিল, দিয়ে তারপরে এই জিনিসটা করলে তাহলে ঠিক সিদ্ধান্ত আসা যেত। যারা বিএলও, আমি সম্মান জানিয়ে বলছি, আমার এক ভাইপো বিএলও হয়েছে কি, সে আমাকে বলছে কাকু কী বলবো, আমার ছাত্র আবার পাশে থাকে, বলছে কাকু কী বলবো, কী হয়েছে বাবা, বলে আমি তো খুব বেশি মোবাইলও যাই না, কম্পিউটার যাই না এবং ল্যাপটপও বুঝি না, তো আমার পক্ষে এই কাজটা করাই মুশকিল, আমি অন্যকে ডেকে করাচ্ছি, সেক্ষেত্রে ভুল তো হবেই। এবং এই যে বিরাট একেবারে, এবং এইটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অনেক অভিযোগ গেছে, আমরা দেখেছি। আমি এই বিষয়টা নিয়ে অমলেন্দু বাবুর কাছেও আসবো। অমলেন্দু বাবু, এই যে নির্বাচন কমিশন, তাদেরকে নিয়ে ভুরি ভুরি অভিযোগ এর আগেও আমরা দেখেছি, কেন মনে হয় যে এই ধরনের কলুষিত হচ্ছে, এত কালিমালিপ্ত কেন হতে হচ্ছে? দেখুন আজকে, আরে বলেছেন সুজিত বাবু, আপনার ব্যাপারটা বুঝতে পেরেছে মানুষ। আজকে দেখুন, এই যে পশ্চিমবঙ্গে অন্য 11টা রাজ্যের সাথে দ্বিতীয় পর্যায়ে যে এসআইআরটা হচ্ছিল, সেখানে অন্য 11টা রাজ্যে আজকে এইভাবে পরিস্থিতির উদ্ভব হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে কি হয়েছে, ক্রিয়েটেড পরিস্থিতিটাকে তৈরি করা হয়েছে, পশ্চিমবঙ্গে ইচ্ছাকৃতভাবে ভুল করানো হয়েছে। আজকে সুজিত বাবুও সেই একই কথা বললেন যে কিছু বিএলও আছে যারা ঠিকভাবে কাজ করতে পারেননি, তার জন্য যে অপারেটর দেওয়ার কথা ছিল রাজ্য সরকার দেয়নি প্রথম থেকে। আজকে ডাটা এন্ট্রি অপারেটর দেওয়ার কথা ছিল, সেটা রাজ্য সরকার দেয়নি, ইচ্ছাকৃতভাবে ভুল, যাতে কিছু মানুষ যারা অনলাইনে বা মোবাইল অ্যাপে সাবলীল নয় তাদের মাধ্যমে যাতে ইচ্ছাকৃত ভুল করানো যায়, এবং কিছু মানুষ, কিছু বিএলওকে রাজনৈতিক প্রভাব কাজে লাগে। তাহলে আপনি কি ধরনের বিএলওকে প্রশিক্ষণ প্রাপ্ত মনে করেছিলেন অমলেন্দু বাবু? না, আমাদের মনে করা নেই, আমাদের আজকে যে অপারেটর দেওয়ার কথা ছিল রাজ্য সরকার দেয়নি, তো অন্য রাজ্যের রাজ্য সরকারগুলো দিয়েছিল। আজকে ডাটা এন্ট্রি করার জন্য যে অপারেটর দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, কিন্তু আজকে অন্য রাজ্যগুলো দিয়েছিল, 11টা রাজ্য, সেই জন্য সেখানে কোনো প্রবলেম হয়নি। আজকে তারপরেও যারা জানেন তাদেরকে দিয়ে ইচ্ছাকৃত কিছু বিএলওকে দিয়ে তথ্য ভুল আপলোড করানো হয়েছে। আজকে আপনারা এই যে জিনিসটা চোখের সামনে অনেকবারই এসছে, যে পাড়ার স্থানীয় নেতারা, এমএলএরা তৃণমূলের বিএলওদেরকে চাপ দিয়ে জোর করে কারোর নামকে তোলানো বা কোনো ভুল করানো, এই কাজগুলো করেছেন, যার জন্য সাধারণ মানুষের কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। ডাটা যদি এন্ট্রিটাই ভুলভাল হয়, স্বাভাবিকভাবে কিছু করে তো এক্ষেত্রে রোহিঙ্গা ভোটার বেরোলো না, তাদের তো তালিকা প্রকাশ করা হলো না। না, রোহিঙ্গা ভোটারের তালিকাটা কারা প্রকাশ করবে? সেটা পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ করবে, কেন তারাই তো নির্বাচন কমিশন করবে, রাজ্য সরকার কেন? তারগুলো ইস্যু করেছিল কারা? এই 27 লক্ষের মধ্যে আপনারা খুঁজে বের করবে পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গ সরকার খুঁজে বের করবে। আর এই সরকার খুঁজে বের করতে পারেনি বলে তো 27 লক্ষ। আসছি আপনার কাছে কৌশিক, এই মুহূর্তে খুঁজে বের করুক কারা রোহিঙ্গা। এই যে নির্বাচন কমিশনের প্রত্যেকটা অপদার্থতা, সেটা যে মানুষের কাছে বেআব্রু হয়ে গেছে, সেটার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কোনো উত্তর দেওয়ার জায়গায় নেই। তাই নির্বাচন কমিশনের যে বিটি, না অমলেন্দু বাবু, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এসআইআর করেনি, এসআইআর করছে নির্বাচন কমিশন, সেটা বলতে গিয়ে হোঁচট খাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর বন্ধ বাবু। করতে আপনার চেয়েছিলেন, সময় আমি বলিনি, আমার সময়টা সহযোগিতা করেননি। আপনার সময় তো বলিনি, আমার সময়টা একটু বলতে। অমলেন্দু বাবু সঙ্গে থাকুন প্লিজ। আমার কাছে বক্তব্য, আজকে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি আজকে স্বীকার করলেন যে পশ্চিমবঙ্গে বৈধ মানুষের নাম বাদ চলে গেছে। ভাবুন কতটা অপদার্থ, নির্লজ্জ হলে এরা এই কথাটা আজকের দিনে এসে বলে। তার কারণ এরা চক্রান্ত করেছিল পশ্চিমবঙ্গের বৈধ ভোটাররা এই রাজ্যে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে, তার কারণ ওরা চক্রান্ত করে প্রত্যেকটা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হারার যে মার্জিন, কতটা ভোটে বিজেপি হারছে তার দ্বিগুণ পরিমাণ ভোট যেভাবে হোক, সে বৈধ হোক না অবৈধ হোক, তাদের নাম বাদ দিয়ে দিতে হবে। আজকে ধরে নিলাম 58 লক্ষ যারা মৃত ভোটার ছিল, এই যে বলছে 11টা রাজ্যে এসআইআর আছে, অসমেও তো ভোট চলছে, আপনাদের ভোট ব্যাংক ছিল, তাহলে সমস্যা বাংলার মতো রয়েছে, অসমও তো বাংলাদেশের ভোটারের মধ্যে পড়ে। আজকে অসমে কেন এসআইআর এর কাজ হচ্ছে না? পশ্চিমবঙ্গে ভোটের আগে এসআইআরটা করতে হলো, অসমে করতে হলো, কারণ অসমে বিজেপি ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় নেই। তাই পশ্চিমবঙ্গে বিজেপিকে যাতে যেন তেন প্রকারেণ ক্ষমতায় আনতে হবে, আর সেটার জন্য যদি নির্বাচন কমিশনকে বেআব্রু করে দেওয়া যায়, নির্বাচন কমিশনের ক্ষমতাটাকে যদি
হস্তান্তর করে নিয়ে পুরোপুরি বিজেপি পরিচালিত করে আরে ফেলা অসমে যায়, কিছুদিন তাহলে আগে BJP পশ্চিমবঙ্গে সেন্সস ক্ষমতায় হয়েছে, আসতে সুবিধা অসমে হয়ে যায়। কিন্তু এরপরে অসমে মানুষের কি কেন মনকে দরকার হবে? পরিবর্তন করা যাবে না অমলেন্দু বাবু। মানুষ না বুঝে না, গেছে, অসমে তো শিখে গেছে অসমে তো যে সেন্সাস কমপ্লিট হয়েছে। BJP অসমে কি তো করতে টোটালি চায়। 5টা আসলে FIR বিজেপি হলো বাংলা বিরোধী, আরো স্কুটি বাঙালি ভালোভাবে বিরোধী, করা হয়েছে। বাংলা সুজিত বাবু, বিরোধী, বাঙালি সুজিত বাবু, বিরোধী। অসমে কি দরকার? এই বিজেপিকে বেশ, কৌশিক। বাংলার মানুষ এই নির্বাচনে যোগ্য সুজিত জবাব বাবু। দেবে। দেখুন আমরা ইউসুফ পাঠান কি? ইউসুফ পাঠান কোথাকার বাঙালি? শত্রুঘ্ন সিনহা কোন বাঙালি? ধাপে ধাপে ইলেকশন কমিশনকে ইউসুফ তার পাঠান, অটোনমাস শত্রুঘ্ন সিনহা অস্তিত্ব আপনাদের বিরোধ টিকিটে করেছে। জিতে আসা এমপিরা কোন বাঙালি? আমরা দেখেছি তার ইডি উত্তরটা সিবিআই কে তৃণমূল নিজের দেবে? মতো করে ব্যবহার অমলেন্দু করেছে বাবু, আসবো আপনার এবং কাছে, আপনি ভারতবর্ষে সঙ্গে থাকুন। যতগুলো অটোনমাস বডি আছে, স্বশাসিত বডি ছিল, তাদের সমস্ত অস্তিত্ব বিলীন করে দিয়েছে। এবং এরা তাই শুধু নয়, গণতন্ত্রের মূলে কুটার আঘাত আনছে এবং আগামী দিনে এরা ফ্যাসিস্ট ইজমের দিকে এগুচ্ছে। ভারতবর্ষকে ফ্যাসিস্ট, এটা একটা মারাত্মক বাজে জিনিস হবে। এই যে এত ভোটার ভোট দিতে পারলো না, যারা বৈধ ভোটার, এর যে কি রিয়াকশন গণতন্ত্রে, এর যে কি ভয়াবহ প্রতিক্রিয়া হবে, সেটা আগামী দিনে বিজেপি বুঝবে। কারণ গণতন্ত্রে ভোটাধিকার কেড়ে নেওয়া মানে, আমি গত 24-এ ভোট দিলাম, আমার ভোটে পার্লামেন্ট গঠন হলো, আমি 26-এ ভোট দিতে পারছি না। এর থেকে দুঃখজনক, লজ্জাজনক আর কিছু থাকতে পারে না। একটা মহোৎসব হচ্ছে, সেই মহোৎসবে আমার পরিবারের 6টা ভোটার, 4 জন ভোট দেবে, 2 জন দেবে না। বলুন ব্যক্তি, আপনার বাড়িতে যদি হয় আপনি কীভাবে মেনে নেবেন? আপনার বাড়িতে হলে কীভাবে মেনে নেবে? আমার ছোটো ভাইয়ের বাড়িতে হলে কীভাবে মেনে নেবে? যে বাড়ির 6টা ভোটার, 8টা ভোটার, 6 জন ভোট দিচ্ছে, 2 জন দেবে না। বাস্তবটা এটাই। আমার 12টা কাগজ নেই। আজকে সুন্দরবন এলাকায় বছরে 2বার হয় বন্যা, না হলে ঝড়, না হলে কি, কোনো কাগজই তাদের নেই। কিন্তু তারা মানে একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং এখানকার মানুষ, মানে বলতে হবে যে আদিকাল থেকে তারা এখানকার মানুষ দেখা যাচ্ছে। কিন্তু তাদের ওই 12টা কাগজ নেই বলে ভোটাধিকার চলে গেল? এটা হয়? তাহলে যারা আদি ও অনন্তকাল ধরে বসবাস করে এলো, তাদের 12টা কাগজ কি হয় বন্যা, না হলে ঝড়, না হলে বৃষ্টি, অতিবৃষ্টি, এই করে সুন্দরবন এলাকার বহু মানুষ ঘরছাড়া হয় প্রতি বছর 2বার প্রতিবারে। আপনারাও জানেন এই অবস্থা দাঁড়িয়ে 12টা কাগজ অনেকের নেই, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো সুন্দরবনের মানুষকে, আমার এলাকার মানুষকে কেড়ে নেওয়া হলো। একেবারেই অর্থাৎ এই ধরনের অনেক প্রশ্নই কিন্তু থেকে গেল এবং সেই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর এখনো পর্যন্ত অধরা থাকলো। এই যে যাদের নাম এই 27 লক্ষের মধ্যে বাদ গেল, যাদের মধ্যে জেনুইন ভোটাররা রয়েছেন, তাদের অস্তিত্ব কিন্তু সংকটের মধ্যেই থেকে গেল। এবং এই যে নির্বাচন, যাকে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব বলা হয়, এবং সেই মহোৎসবে যারা অংশগ্রহণ করতে পারবেন না এবারে, সত্যি এই ঘটনা সত্যি নক্কারজনক, অত্যন্ত লজ্জাজনক। আজকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যারা অতিথি ছিলেন। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক মাঝি ছিলেন, ধন্যবাদ। কংগ্রেস মুখপাত্র সুজিত কুমার পাতওয়ারি ছিলেন, এবং অনলাইনে আমাদের সঙ্গে বিজেপির মিডিয়া প্যানেলিস্ট অমলেন্দু দত্ত আমাদের সঙ্গে ছিলেন। বঙ্গযুদ্ধ, 3 জনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বঙ্গযুদ্ধ 2026 আজ এখানেই শেষ করব। আবারও ফিরবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন বাংলা জাগো। নমস্কার।